আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বলতে চাচ্ছি শেখ হাসিনাকে ঠেকাতে মরিয়া চেষ্টা কি ঘটবে ডিসেম্বরে? আপনার প্রেডিকশন কি বলছে? জি, এটা ধন্যবাদ একটু আপনাকে এবং আপনি এবং আপনার দর্শকেরা আমাকে সালাম শুভেচ্ছা জানিয়েছেন। আমিও আপনাদের শুভেচ্ছা ও সালাম জানালাম। বিষয় হলো যে আপনি যেটা লিখেছেন শেখ হাসিনাকে ঠেকাতে মরিয়া সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে তাকে ঠেকানো যায়। কি ঘটবে ডিসেম্বরে অনেক কিছু ঘটবে, যার জন্য আমরা প্রস্তুত নেই। ডিসেম্বরে এত কিছু ঘটবে যে হতে পারে সেটা বিনা রক্তপাতের অভ্যুত্থান হতে পারে, হতে পারে সেটা রক্তাক্ত অভ্যুত্থান। এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছে, এমনকি যারা এর আগে ইন্টারিম গভর্নমেন্টে ছিল, তাদের পায়ের তলার মাটি থাকবে না। অবশ্যই তিনি আসবেন, তাকে সেই জন্যই তো তাকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। সরকার তাকে ঠেকাতে পারবে বলে আমি মনে করি না, কারণ এই 5 মাসে মাঝখানে কমপক্ষে 4.5 মাস আছে। এই 4.5 মাসে দেশের অর্থনীতির যে এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, একেবারে এবার ভাঙচুর হয়ে যাবে, মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তো আপনি যত কিছুই বলেন, আপনি আমাকে যতই পছন্দ করেন, কারণ পেটে যদি ভাত না থাকে আপনি আমার কথা শুনবেন না। কারণ পেটের ভাত না থাকলে মায়ের আঁচল ভালো লাগে না, প্রেমিকার চোখ ভালো লাগে না। পেটে ভাত না থাকলে বটবৃক্ষের ছায়া ভালো লাগে না। পেটে ভাত না থাকলে সুমধুর বাঁশির সুরও ভালো লাগে না। তো আপনি পছন্দ করতেই পারেন, আপনার পছন্দের একটা সরকার আপনি আনলেন, বা একটা গোষ্ঠী বা একটি দেশ তার পছন্দের সরকার আনলো, সেটা নির্বাচিত হোক অনির্বাচিত হোক বা ষড়যন্ত্র করে হোক, সরিয়ে একটা সরকার সে স্থাপন করলো। জনগণ কি চায়? জনগণ চাইবে তার স্বার্থ রক্ষা হয়েছে কিনা। তার কি স্বার্থ? তার পেটে ভাত আছে কিনা। তার কি স্বার্থ? তার চাকরিটা হচ্ছে কিনা। তার কি স্বার্থ? দেশের শিক্ষাটা পাচ্ছে কিনা। তার কি স্বার্থ? আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা। তার কি স্বার্থ? দেশে বিনিয়োগ হচ্ছে কিনা। তার কি স্বার্থ? বিদেশে বিনিয়োগ হচ্ছে কিনা। এখন আপনি এগুলোর যদি সবগুলো যদি কিছু কিছু করে করেন, আপনার জবাব থাকবে। সবগুলো যদি একটাও না হয়, আপনি কি জবাবটা দেবেন? কারণ আয়নাতে তো আপনার চেহারাতে যখন আপনি নিজে যখন নিজের আয়নাতে নিজের চেহারা দেখবেন, তখন তো এটা কোনো উত্তর দিতে পারবেন না। এই বাংলাদেশের মানুষ, আপনি জানেন যে প্রতি মুহূর্তে প্রতিদিন কর্মক্ষেত্র সংকুচিত হয়ে আসতেছে, রপ্তানি সংকুচিত হয়ে আসতেছে, আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটতেছে। পাশাপাশি দেশে একই সাথে বেকারত্ব এবং জঙ্গিবাদ ও মৌলবাদ বৃদ্ধি পাচ্ছে। আপনি জানেন যে মালয়েশিয়া থেকে অলরেডি উগ্রবাদী চিন্তা চেতনা প্রচার করার কারণে ফেসবুকে বিদায় করে দিয়েছে, মিডল ইস্ট থেকে বিদায় করে দিচ্ছে এবং আরো দিবে। আর মিডল ইস্টের যে যুদ্ধের দামামা চলতে, সেটা তো থামার নয়, এটা চলমান। এই এই যুদ্ধের দামামা, দেশের অর্থনীতি খারাপ, সব মিলে আপনি আমি আমার দেশকে কিভাবে রক্ষা করব? আপনি যতই আপনার আমাকে ভালোবাসেন, আমি যখন দেশের কোনো সেক্টরে আমি উন্নয়ন করতে পারবো না, চাহিদার মিনিমাম শর্তটুকু পূরণ করতে পারবো না, মিনিমাম চাহিদার যা তাও পূরণ করতে পারবো না, তা আমাকে কেন আপনি রাখবেন? কারণ এই দেশটা তো কারো পৈতৃক সম্পত্তি নয়, রাজা বাচ্চা নয় যে আপনি জরুরি। রাজা বাচ্চাদেরও তো মানুষ মানবে না। দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হলে মানে রাজা বাচ্চার বিরুদ্ধে বিদ্রোহ করে। আর এটা তো একটা স্টেট, যেখানে গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা আপনি গণতন্ত্র মানেন না মানেন, মুখে তো অন্তত বলতে হয়। একটা সময় তো এখানে বিদ্রোহ করবে মানুষ। শেখ হাসিনা এত উন্নয়ন করলো, এত অর্থনীতি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ফ্যাক্টরি থাকলো, আপনি তাকে পছন্দ করলেন না, তাকে উচ্ছেদ করলেন। এই সরকারকে বুঝলাম আপনি খুব ভালোবাসেন, খুব প্রেম করেন, কিন্তু কয়দিন? ওই যে আবার বললাম, পেটে ভাত না থাকলে প্রিয়ার সুন্দর চোখ আর ভালো লাগবে না, গোলা মনে হবে। মায়ের আঁচল ভালো লাগবে না, বটবৃক্ষের ছায়া ভালো লাগবে না, চাকরি না থাকলে বাঁশির সুর আর ভালো লাগবে না। তো বাংলাদেশে তা ঘটছে। তো তারেক রহমান যত বড় বংশীবাদক হোক, পেটে ভাত যদি না থাকে, আপনার বংশীবাদন তো আমি শুনবো না। জামাতে ইসলাম যতই কোরআনের আয়াত শোনা, কোরআনের আয়াত দিয়ে তোর পেট ভরবে না। সরমনায় পীর সাহেব যতই ওজিফা শোনা, ওজিফা দিয়ে তোর পেট ভরবে না। মানুষের তো পেট ভরতে হবে। তো মানুষের যখন পেট ভরবে না, তো পিঠে তো সইবে না তাদের, তখন তারা বিদ্রোহ করবে। আর সেই কারণে শেখ হাসিনা আসবে, তার আগমন আপনি ঠেকাতে পারবেন না। আর যেটা বলেছেন ডিসেম্বরে কি ঘটতে পারে, ডিসেম্বরে অনেক কিছু ঘটবে, যার জন্য আমরা প্রস্তুত নেই। ডিসেম্বরে এত কিছু ঘটবে যে হতে পারে সেটা বিনা রক্তপাতের অভ্যুত্থান হতে পারে, হতে পারে সেটা রক্তাক্ত অভ্যুত্থান। আমরা তো জানি না কি ঘটবে। ওই যে কে যেন বলেছে যে 100 বছরও বাংলাদেশের অভ্যুত্থান ঘটবে না। তিনি এত বিজ্ঞ মানুষ, কিভাবে যে কথাটা বললেন? অভ্যুত্থান তো 24 ঘন্টার মধ্যে ঘটে জানা বেঁধে যেতে পারে। অভ্যুত্থান কবে হবে কেউ বলতে পারবে না। অভ্যুত্থান 1000 বছর হতে পারবে না, আবার সেটা 24 ঘন্টার ব্যবধানে ঘটে যেতে পারে। এটাও তো সত্য, এটাও তো সত্য। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি কোন দিকে যায়, দেশের সার্বভৌমত্ব কোন দিকে যায়, তার উপর অনেক কিছু নির্ভর করে। অভ্যুত্থান হবে কি হবে না, বিপ্লব হবে কি হবে না। আপনি দেখেন তো 2024-এর 5ই আগস্ট থেকে শুরু করে পুরো আগস্ট মাস আওয়ামী লীগের নাম নেওয়ার কয়জন ছিল?
আওয়ামী লীগের কথা বলার কয়জন ছিল আর শোনারই বা কয়জন ছিল? না ছিল শোনার, না ছিল বলার লোক আওয়ামী লীগের পক্ষে। কিন্তু এখন এখন আপনি দেখেন তো, যে আওয়ামী লীগ এখন এতদিন বললো তারা যে শেখ হাসিনাকে ধরে আনবে, ফাঁসি দিবে, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, এখন বলতেছে তাদের শেখ হাসিনা এখন আসতে চায়, বলে আসতে দিব না। বাহ বাহ বাহ, মানে ঠিক উল্টো, মানে ঠিক উল্টো হয়ে গেল। এখন শেখ হাসিনা বলছে আমি আসবো, এখন বলুক যে আপনি আসেন, এটা আর বলতে আর সাহস পাইতেছে না। কারণ তারা জানে শেখ হাসিনা ঢাকায় পা রাখলেই, শেখ হাসিনা ঢাকায় পা রাখলেই অনেকের পায়ের নিচে মাটি থাকবে না। শেখ হাসিনা ঢাকায় পা রাখলেই, ছাত্রলীগের নেতারা পা রাখলেই ঢাকায়, আওয়ামী লীগের নেতারা ঢাকায় পা রাখলেই, বা আওয়ামী লীগের সাধারণ মানুষ যদি পায়ের নিচে মাটি আসে, তখন অনেকের পায়ের নিচে মাটি থাকবে না। যারা জামাত, হেফাজত, বিএনপি, আমার ভাবির পোলারা কি কি দলে উপদলে তারা বিভক্ত, আসলে তো এগুলো সবই জামাতের রিপিট, জামাতেরই একটা পার্ট এন্ড পার্সেল। এগুলো তো কোনো দল না, তাই সেগুলো দলের নাম আমি নিলাম না। তো আপনি যেটা বললেন ডিসেম্বরে, আমি এইভাবে বলতে পারবো না কি ঘটবে, তবে যদি আমাকে ব্যাখ্যা করতে হয় আমি বলবো সেটা বিনা রক্ত, যদি সেনাবাহিনী রুখে না দিতে চায়, এখন যেরকম সরাসরি জামাত, হেফাজত, ভাবির পোলাদের পক্ষ নিয়েছে, সেনাবাহিনী তখনও যদি এরকম তাদের পক্ষ নেয়, তাহলে সংঘর্ষ এবং রক্তপাত অনিবার্য। আর যদি তা না নেয়, তারা নিউট্রাল থাকে, তাহলে হয়তো খুব কম রক্তপাতে বা বিনা রক্তপাতে আওয়ামী লীগ, শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পদার্পণ করবে, তাদের উত্থান ঘটবে, স্বাভাবিক পর্যায়ে দেশ চলবে। এটা আমার মনে হয়। জি, এই প্রসঙ্গ আরেকটাই যাই। আজকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জুলাই চেতনা ব্যবসা না করার জন্য তিনি আহ্বান। জুলাইয়ের পরে আপনার এই চেতনা ব্যবসা দেখতে দেখতে তো আমরা ফেরা, চেতনা ব্যবসা কত জাতের, কত রঙের, কত ঢঙের হইতে পারে, এইটা জুলাইয়ের এই তথাকথিত যোদ্ধারা দেখা যাচ্ছে। আপনার কি মনে হয় যে এখনো যে স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান জানায় যাচ্ছেন, তারা এখনো ওই চেতনা ব্যবসা কতটুকু জমজমাট করে রেখেছে? তারা কি এখনো মব করার জন্য, মব অলরেডি করছে বাংলাদেশে, দুইটা মবের ঘটনা গত 2-3 দিনে ঘটছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে মব করে বের করে দেওয়া হয়েছে, বাংলাদেশের 4 সাংবাদিকের সাথে মব করা হয়েছে। এই জুলাই চেতনা ব্যবসার দৌড়ার কত? আরেকটা ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের এক নেতার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, ভেঙে চুরে বুলডোজার দিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়েও দিয়েছে। অদ্ভুত ব্যাপার, মানে একটা দেশে আপনার মতের বিরুদ্ধে আপনি তার বাড়ি গুড়িয়ে দেবেন, এই যে যে একটা, মানে আমাদের জামালপুরে ভাই, এই যে একটা ফাত্রা এক্সাম্পল আপনি, মানে যারা আছেন ক্ষমতায় তারা যে দেখিয়ে গেল একটা ফাত্রা এক্সাম্পল, এটা তারা কি নিতে পারবে? সবকিছুর তো রিটার্ন আছে, সবকিছুর তো বিপরীত প্রতিক্রিয়া আছে, তারা এটা সহ্য করতে পারবে? পারবে না। এই যে বুলডোজার আপনার মতের বিরুদ্ধে হলে আপনি তার বাড়ি গুড়িয়ে দেবেন, এটা কি হয়? কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হয়? এটা করা উচিত? এটা তো সরাসরি বেআইনি ফৌজদারি অপরাধ এবং চরম ফ্যাসিজম। আপনি একটা আওয়ামী লীগের নেতার বাড়ি ঘুরিয়ে দেন, এই কাজটা যখন আওয়ামী লীগ এসে করবে তখন তো বলবে এরাই গণতন্ত্র খতরামে, কোন মুখে বলবে? আমরা তো তখন প্রতিবাদ করব, তাই না? আমরা তো আওয়ামী লীগ যদি কারো বাড়ি ঘুরে দেয় আমরা প্রতিবাদ করব। কিন্তু যার বাড়িটা ঘুরিয়ে দেবে, মনে করেন ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ বা জনগণ, যে গোষ্ঠী হোক, তখন এসে যদি এই ভাবির পোলাদের, বিএনপির, জামাতের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয়, এরা কোন মুখে প্রতিবাদ করবে? আমরা করতে পারবো, যেহেতু আমরা এখনো প্রতিবাদ করতেছি, আমরা তখনও করতে পারবো। কিন্তু এরা কোন মুখে, জামাত, বিএনপি, হেফাজত, ভাবির পোলারা কোন মুখে প্রতিবাদ করবে? ইভেন আমরা যে প্রতিবাদ করবো, আমরা ছাত্রলীগ, যুবলীগের মুখোমুখি হবো, তারা বলবে যখন আমাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিল, ঘুরিয়ে দিয়েছিল, আপনারা তো নিজেই সাক্ষী। আমি তাদের কি জবাব দেবো? আমার বাড়িও তো ঘুরিয়ে দিয়েছিল। তখন হয়তো বলবো, পরজোর বলতে পারবো যে তাহারা অধম হয়েছিল বলে তুমি কি উত্তম হইবে না? তখন যদি ছাত্রলীগের সাদ্দাম, ছাত্রলীগের ইনান, যুবলীগের সম্রাট বলে ভাই আমরা অত নীতি কথা মানতে রাজি না, আমার বাড়ি ঘর ভেঙেছে বুলডোজার দিয়ে, আমরা হ্যামারিং করে ভাঙবো, কি জবাবটা দিবেন তাকে? আপনি কোনো জবাব নাই। আর আপনি যেটা বললেন যে এখন দেশের যে অবস্থা, আরেকটা দেখেন, আপনি হয়তো শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তো এটা বলেছে, আমরা সেই বিষয়টা না গেলে, এই কথা বলার মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথা বলার মাধ্যমে জুলাই আন্দোলন ডেড, মারা গেছে। আপনি নিশ্চিত থাকেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে তথাকথিত জুলাই আন্দোলন মৃত। এখন এটা যেমন মনে করেন যে আমরা বলি না মৃত সন্তান প্রসব করলে যা হয়, আপনি অনেক পরিশ্রম করলেন, অনেক কষ্ট ভোগ করলেন, অনেক ত্যাগ তিতিক্ষায় আপনি থাকলেন, কিন্তু কি হলো ফলাফল?
আপনার যে নারীটি সন্তান প্রসব করলো সেটা মৃত। তো এই জুলাই তথাকথিত এই স্বরাষ্ট্রমন্ত্রী, এই মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনায় তো এটাই প্রমাণ হয়। তারাই বলতেছে জুলাইয়ের চেতনার ব্যবসা করে না। আমরা বললে তো দোষ হয়ে যেত। আমরা যদি বলি যে জুলাইয়ের চেতনা বন্ধ করে, আমাদের বলবে আওয়ামী লীগের দোষ। আমরা যদি বলি জুলাইয়ের চেতনা আর কত করবা, আমাদের বলবে আমরা হইলাম ভারতের দোষর। আমরা যদি বলি জুলাইয়ের চেতনা থামা, বলবে এরা ইহুদির দোষর। কত কথা বলে রে, এরকম তারা চলে আসবে। কিন্তু এখন তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে এই জুলাই চেতনা তার চলবে না। আপনি দেখেন, তারা বললো 2000 শহীদ হয়েছে, তার দাবি করলো। আর চিফ প্রসিকিউটর তো বলছে 15-20 হাজার হবে। আমরা কি পেলাম যে 830-32 জনের উপরে কেউ আবেদনই করতেছে না। এখন কি তারাইলো জুলাই, তার মধ্যে আবার এর মধ্যে আবার 400 আবার জিন্দা শহীদ। কেউ আবার সৌদি আরবে ঘুরতেছে জিন্দা, কেউ আবার লাইভ টেলিভিশনে আইসা পডকাস্ট করতেছে, অথচ সে নাকি শহীদ হয়ে গেছে এবং তার বিরুদ্ধে তার শহীদ হওয়ার কারণে মামলা হয়েছে। সেই মামলায় অনেকে আসামি হয়ে আছে, কারো কারো রায় হয়ে আছে। কিরকম একটা কি জাতির সাথে একটা ঠাট্টা, পৃথিবীর মানুষের সাথে মস্করা, আন্দোলনের নামে মস্করা, রাজনীতির নামে কি ফাত্রামি, এগুলো তো হাস্যকর ব্যাপার। মিথ্যা মামলা দিয়ে আপনি রাজনীতি কতদিন প্রতিষ্ঠা করবেন, কিভাবে প্রতিষ্ঠিত করবেন? এভাবে তো হয় না। আপনি ধরে নিলাম আপনি যে কোনো ভাবে ক্ষমতা এসেছেন, আপনি তো জনগণের সাথে আপনার স্বচ্ছ থাকতে হবে। এটা কি জবাব? চিফ প্রসিকিউটরের মতো একজন উচ্চশিক্ষিত মানুষ বলে যে আইনের সাথে জড়িত, সে তো কোনো দল হইতে পারে না। সে বলতেছে 15-20 হাজার শহীদ হয়েছে, কিন্তু আমরা 850-এর উপরে কেউ আবেদন করেন। আবার এদিকে শুনলাম হাদির বিবি সাহেব নাকি ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি। তা আমরা তো জানি এরা পালাবে। ডিসেম্বর আসার আগে সবই পালিয়ে যায়। আপনি লিখেছেন না ডিসেম্বরে কি ঘটবে? আরেকটা জিনিস ঘটবে, এই যে আজকে যারা তথাকথিত জুলাই বিপ্লবী, তারা দেখবেন দলে দলে পালে পালে পঙ্গপালের মতো একটা একটা করে না, দলে দলে পালাবে এরা। আপনি এটা নিশ্চিত থাকেন। এরা না পালিয়ে এদের উপায় নাই, কারণ তারা এত অন্যায় করেছে, এত বিচার করেছে, তারা ক্ষমাও চাইতে পারবে না, তাদের কেউ ক্ষমাও করবে না। এত অপরাধ তারা করে ফেলেছে। আপনি যদি আওয়ামী লীগ, তাদের ভাষায় আওয়ামী লীগ, তাদের হিসাবে 832, আপনি বলেন তো প্রতিদিন 40 জন মানুষ, প্রতিদিন 40 জন, প্রতি মাসে 40 জন মানুষের মৃত লাশ নদীতে পাওয়া গেছে। এদের 40 জনের 30 জনই তো আওয়ামী লীগের মানুষ। এই হিসাব আপনাকে দিতে হবে না? এই 22 মাসে প্রতিদিন 40 জন করে হিসাব করে তো পত্রিকায় এসেছে। এটা তেমন না যে আওয়ামী লীগের আমলে পত্রিকায় এসেছে। এই তারেক রহমানের মুসলেখা সরকারের আমলেই পত্রিকায় এসেছে যে প্রতিদিন 40 জন মানুষ মারা গেছে, পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এবং এর অর্ধেকই তাদের কোনো বেওয়ারিশ লাশ হিসেবে কবর দেওয়া হয়েছে। এরা কারা? এরা একদিন বেরোবে। এরা সব আওয়ামী লীগের মানুষ ছিল, এরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিল। এগুলো হিসাব তো আপনাকে দিতে হবে। এই দেশের পুলিশকে দিতে হবে, পুলিশের আইজিপি কে দিতে হবে, এই দেশের গোয়েন্দা প্রধানকে দিতে হবে, এই দেশে যারা এই মুহূর্তে সরকার চালাচ্ছে তাদের সরকারি দল হিসেবে তাদের হিসাব দিতে হবে, সরকার হিসেবেও তাদের দিতে হবে, রাজনৈতিক দল হিসেবে এগুলো হিসাব দিতে হবে। ডিসেম্বর থেকে সেই হিসাব দেওয়া শুরু হয়ে যাবে। আপনি দেখেন, আপনি যদি এই কথাটা বলেন যে ডিসেম্বরে জুলাইয়ের চেতনার ব্যবসা বন্ধ করো, আপনি এই এলাকায় থাকতে পারবেন না। আপনি যত ক্ষমতাধারী হন, এই কথা বলে আপনি টিকতে পারবেন না। ঢাকায় হয়তো এসে আপনি থাকতে পারবেন, আপনি এলাকায় আপনি থাকতে পারবেন না, বা এলাকায় থাকতে পারলে ঢাকায় থাকতে পারবেন না, আপনাকে পাকড়াও করবে। কিন্তু ঘটনা তো সত্য। জুলাইয়ের চেতনার ব্যবসা আমরা কি দেখলাম? একজন তো তার জুলাইয়ের চেতনা, তার 1 জুলাই শহীদের মা আবেদন করেছে তার বাপের যে তার জুলাইয়ের যে ভাতা সেটা যেন বন্ধ করে। কারণ কি? এই জুলাইয়ের চেতনা টাকা না, সে বিয়ে করতে গেছে, হাঙ্গা করতে গেছে। মানে কত রুচি নিম্নমানের হলে এটা হয়। পাশাপাশি আবু সাইদের বাপ কি বলেছে? আবু সাইদের বাপ বলেছে সেই পুলিশকে ফাঁসি নিয়ে তাকে যেন 2টা ফ্ল্যাট দেওয়া হয়। মানে চিন্তা করে দেখেন আপনি যে জুলাই চেতনা কোথায় নিয়ে গেছে। আমরা সেই জন্য শুরু থেকেই বলেছিলাম যে এটা জুলাই চেতনা ছিল। জুলাই চেতনা আবার কি? আপনি বলেন তাদের কোনো আদর্শ ছিল কিনা? প্রত্যেক রাজনীতিতে, প্রত্যেক রাজনৈতিক তাদের একটা কোনো না কোনো আদর্শ, সেই আদর্শ আপনি পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু একটা আদর্শ। 5 আগস্ট পর্যন্ত তো আমরা কোনো চেতনার গল্প শুনি নাই। আমাদেরকে তো 5 আগস্ট তখন চেতনার গল্প শুনেছেন? তখনকার চেতনা ছিল মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কে বলছে? তখন মুজিবীয় চেতনা ছিল, এরাই মিছিল করেছে। তখন চেতনা ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। যেই না 5 তারিখ হয়ে গেল, তোমার আমার ঠিকানা হয়ে গেল লাহোর করাচি। যেই না 5 আগস্ট ঘটে গেল, তোমার আমার ঠিকানা তুরস্ক পাকিস্তান। তুরস্ক পাকিস্তান বদলে গেল। যেই না 5 আগস্টের ঘটনা ঘটে গেল, তখন ওই যে বৈষম্য, মুক্তিযুদ্ধের মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে স্লোগান দিয়ে তারা বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর বাড়ি ভাঙলো। যারা বললো যে
দলে দলে কি জায়গায় জায়গায় খবর দে, দেশে দেশে খবর দে, রাজাকারদের খবর দে। তারা এসে মুক্তিযুদ্ধের গলায় চেতনা, কে বলেছে চেতনা ছিল? আগে 5ই আগস্টের আগের দিন ছিল মুক্তিযুদ্ধের চেতনা, তারাই তখন 180 ডিগ্রি উল্টে গিয়ে এখন রাজাকারী আলবদরি চেতনা নিয়ে চলে আসছে। ছিল, তারা জনগণের সাথে প্রতারণা করেছে, নিজেদের সাথে প্রতারণা করেছে। সুতরাং এই তথাকথিত জুলাইয়ের এই চেতনা টিকবে না, টিকতে পারে না, কারণ কোনো চেতনাই ছিল না। এটা ছিল একটা মুনাফিকি, ভণ্ডামি, আপনার হিপোক্রেসি, যা এখন দিনের আলোর মতো পরিষ্কার, একেবারেই পরিষ্কার। সুতরাং তাদের মুখোমুখি হইতেই হবে আবার জনগণের। জনগণ কখনো ক্ষমা করবে না। 2টা অপরাধে তাদের হবে। প্রথমত, এরা অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে, সন্ত্রাস করেছে, মানুষকে মেরেছে, শিক্ষকদের অসম্মান করেছে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে, সকল পেশাজীবীর উপর আক্রমণ চালিয়েছে, দল মত নির্বিশেষে সব মানুষের উপর আক্রমণ চালিয়েছে। সেই হিসাব দিতে হবে। পাশাপাশি জাতির সাথে তারা চেতনার নামে প্রতারণা করেছে, এই হিসাবও তাদের দিতে হবে। সেই সাথে বিদেশি শক্তিকে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করার অনুমতি, বন্দর দিয়েছে, করিডোর দিয়েছে, এগুলোর হিসাব দিতে হবে। অসম চুক্তি করেছে, এগুলোর হিসাব জনগণের কাছে দিতে হবে। জি, আপনার এই জুলাই চেতনা নিয়ে পরে আবার আমরা আলোচনা করবো। আপনার চোখে পড়েছে নিশ্চয়ই যে একটা মিছিল হয়েছে প্রেস ক্লাবের সামনে, ব্ল্যাক জুলাই, কালো কালো জুলাই। হ্যাঁ, জি, এগুলো তো এখন দিনকে দিন তো মানুষ মুখ মুখ খুলতেছে জুলাই নিয়ে। যাই হোক, আমরা ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই। ইন্টারন্যাশনাল ঠিক না, আন্তর্জাতিক পলিটিক্স। আমাদের দেশের জন্য এখন ভারত, আমেরিকা এবং চীন 3টা দেশই খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। তারেক রহমানের সরকার এই 3 দেশকে কিভাবে মেনটেন করবেন, এইটা অনেকেই প্রশ্ন করেন। আপনার কাছে কি মনে হয়, তিনি কি এই 3 দেশকে একসাথে খুশি রাখতে পারবেন? তিনি তো সফর করলেন, এখন আবার সৌদি আরব সফর করবেন, দাওয়াত পেয়েছেন। শুরুতে আপনি বলেছেন যে জুলাই দিবসকে তারা কালো দিবস পালন করেছে। মোমেন মেহেদী সম্ভবত বিকল্প কি, নতুন বিকল্প ধারা, এরকম কিছু তার নাম, নতুন কি ধারা, নতুন ধারা সম্ভবত তার দলের নাম। তারা স্বল্প সংখ্যক তারা মিছিল করেছে। এই যে তারা মিছিলটা করেছে, এটা তো এমনিতে করে নাই। সেই মোমেন মেহেদীও কিন্তু সেই আওয়ামী লীগ সরকারের সমালোচক ছিল, সে মুক্তিযুদ্ধের পক্ষের, কিন্তু আওয়ামী লীগের সমালোচক ছিল। আমার সাথে কথা হয়েছে, বলেছে তারাই এখন মিছিল করতেছে যে জুলাই হচ্ছে কালো দিবস। কেন? কারণ তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এই জুলাই আসলেই কালো, কারণ হচ্ছে যে অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। জুলাই, এই তথাকথিত জুলাই আসলেই কালো দিবস। আমাদের 72 সংবিধান ধ্বংস করেছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, এই দেশের মুক্তিযুদ্ধকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। তারা বলেছে যে কোট আনকোট জুলাই হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এটা সেই তথাকথিত সেই কি যেন হাদিস, সে নিজে বলেছে। তো আপনি এটা সরাসরি, আপনি প্রথমে তো আদর্শগত আপনি বিরোধ করেছেন। পাশাপাশি এই দেশের এই জুলাই চেতনা, তথাকথিত জুলাই চেতনা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, আমাদের শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আমাদের রপ্তানি ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের ভাবমূর্তিকে ধ্বংস করে দিয়েছে সারা পৃথিবীতে। তো আপনাকে তো কালো দিবস এটা হবেই। এটা হলো আপনার প্রথম কথার উত্তর, যেটা মোমেন মেহেদী এবং তার দল নিয়ে এটা করেছেন। আর আপনি যেটা বললেন চায়না, আমেরিকা, ভারত, বাংলাদেশে এখন যে কূটনৈতিক অবস্থা, বর্তমান যে সরকার চলতেছে, এদের কোনো কূটনৈতিক তৎপরতাও নেই, কূটনৈতিক তৎপরতা করার মতো যোগ্যতাও তাদের নেই। আমার কাছে কোনো কাউকেই মনে হয় নাই। কারণ আপনি তো একটা জিনিস কি জানেন, অর্জিত যোগ্যতা আর আরোপিত যোগ্যতা আলাদা জিনিস। দাস কখনো কূটনীতিক হয় না। আপনি যত দুর্বলই হন আর যত সবলই হন, দাস কখনো কূটনীতি হয় না, কূটনীতিক হয় না। কূটনীতিক তারাই হবে যারা স্বাধীন। এখন যারা ক্ষমতায় আছে, রুমিন ফারহানার মতে যে প্রধানমন্ত্রী হইল লন্ডনের, স্বরাষ্ট্রমন্ত্রী হইল ভারতের, কেউ বলে শিলংয়ের, তারপর পররাষ্ট্রমন্ত্রী হইল আমেরিকার, বিরোধী দল হইল পাকিস্তানি। তো এই যে কথাগুলো মানুষ বলে, এমনি এমনি তো বলে না, এমনি এমনি কথাগুলো আসে নাই। আপনি এটা কিভাবে আপনি এটাকে প্রতিবাদ করবেন? আর কূটনীতির কথা বললেন, চায়নার সাথে তো আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। এগুলো হচ্ছে দাস প্রভুর সম্পর্ক। আমেরিকার সাথে তো কূটনৈতিক সম্পর্ক নাই, দাস প্রভুর সম্পর্ক। আর ভারতের প্রতি রয়েছে বিদ্বেষ। তো বিদ্বেষ থাকলেও তো আপনি, তারপর আবার বাংলাদেশ শত্রু রাষ্ট্রের সাথেও মানুষ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে, সেইভাবে ডিল করে। বাংলাদেশ, আমাকে বলেন তো কে এখন একজন কূটনীতিবিদ? একজন। আমাদের বাংলাদেশের একজন সরকার উপদেষ্টা রয়েছে, তার নাম জাহেদ, যে জাহেদের দিল্লিতে এয়ারপোর্টে বলছে তো দেখেই মনে হয় নেশাখোর। তো এগুলো দিয়ে আপনার দেশ চালাবেন? আমাদের ডিপ্লোমেসি, আমরা তো কোনো ডিপ্লোমেসি দেখেই না আমরা, তাহলে তো দেশের অবস্থা হতো না। এই দেশে যদি ডিপ্লোমেটরা সঠিকভাবে কাজ করতো বা যোগ্য লোকদের সেখানে নিয়োগ দিত,
তাহলে তো বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগ আসতো, বাংলাদেশে স্থিতিশীল হতো, বাংলাদেশে বিদেশিরা আসতো। কই আপনার প্রভু রাষ্ট্র ছাড়া কেউ তো আর নাই, কেউ কথা বলে না, এবং প্রভু রাষ্ট্র বেশি দিন থাকবে না। কারণ কি? কারণ যখন তাদের বাণিজ্য না হবে, আর যে যাই বলুক, জনপ্রিয়তায় যদি আপনি শূন্য হয়ে যান, আপনাকে কেউ জায়গা দিবে না। এই বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে এবং বিরোধী দলে, তাদের জনপ্রিয়তা প্রতিদিন প্রতিদিন তাদের জনপ্রিয়তার পতনের যে গভীরতা সেটা বেড়ে চলছে প্রতিদিন। তারেক রহমানের আসার সময় তার দলের মধ্যে যে আমি তার দলের কথা বলছি, জনগণের কাছে তাদের কোনো জনপ্রিয়তা নাই। কারণ এই দলটা যদি জনপ্রিয় হতো, এদের যদি ন্যূনতম মুরত থাকতো নিজেদের মাজার শক্তিতে চলার বলার, তাহলে তো সেনাবাহিনী মাঠে থাকতো না। পৃথিবীতে কোন দেশ আছে যে নির্বাচন হওয়ার পরে 4 মাস যাওয়ার পরেও, এতদিন তো সেনাবাহিনী ছিলই, ইন্টারিম গভর্নমেন্ট কোনোদিন সেনাবাহিনীতে চলে, ইন্টারিম গভর্নমেন্টের প্রতি সবার সমর্থন থাকে, তারা তো ভয় কিসের? তার মানে ওই সরকারটাও যে জনগণের সরকার ছিল না এবং ইন্টারিম গভর্নমেন্ট ছিল না, তার প্রমাণ সেনাবাহিনী। এবং এই সরকার তথাকথিত নির্বাচনের মাধ্যমে আসলেও তারা যে জনগণের সরকার নয়, এবং তাদের নিজেদের আত্মবিশ্বাসের অভাব। আমি শেখ ফরিদ যদি কোনোদিন ক্ষমতায় যায়, আমি তো একদিন সেনাবাহিনী থাকতে দেবো না। আমার সরকার চাহে থাকুক, চাহে না থাকুক, কারণ কোন নির্বাচিত সরকারকে সেনাবাহিনী খুঁটিতে দাঁড় করায় রাখবে, এটা তো তাদের জন্য লজ্জার। অবশ্য কার কাছে বলা যায়, তো লজ্জাই নাই। কারণ লজ্জাই যদি থাকতো তাহলে তো আওয়ামী লীগ আর ছাত্রলীগ নিষিদ্ধ করে নির্বাচন করতো না, শুধু এখানেই খান্ত নয়, তারা এও বলতেছে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত এবং আওয়ামী লীগের লোকদের নির্বাচন করতে দিবে না। মানে খালি বিল্ডে গোল দিতেছে। অর্থাৎ ভাই আগে দল ঘোষণা করে দিলে তো যে তোমার তারেক রহমান ঘোষণা করে দেখ যে বিএনপির এত পার্সেন্ট চেয়ারম্যান, জামাতের এত পার্সেন্ট চেয়ারম্যান, আমার ভাবির পোলাদের জন্য এত পার্সেন্ট, আগে এটা ঘোষণা করে দেখ। তো এগুলো তো মানুষ দেখতেছে। তার মানে কি এদের মাথার জোর নাই, এদের মুরুদ নাই, এদের গণতান্ত্রিক না যোগ্যতা আছে,